আসসালামু আলাইকুম, আমি ডক্টর কিমিয়া বলছি ফ্রম ডক্টর মম অ্যান্ড বেবি থেকে। আজকে আমি পার্ট 2 আলোচনা করব। গতবার করেছিলাম বাচ্চা 1 বছরের নিচে কান্নার কারণ এবং থামানোর উপায়। আজকে আমি 1 বছর থেকে মোটামুটি 3-4 বছরের বাচ্চাদের কান্নার কারণ এবং থামানোর উপায়গুলো নিয়ে আলোচনা করব। বাচ্চাদের জন্য কান্না যেরকম নর্মাল, বাবা মাদের কিন্তু ফ্রাস্ট্রেশন আসাটাও নর্মাল। হ্যাঁ, বিশেষ করে বাচ্চারা যখন প্রপারলি কথা বলা শিখে নাই তখন বাচ্চাদের কান্না বোঝাটা কিন্তু অনেক ট্রিকি। ইভেন অনেক সময় বাচ্চারা ঠিক মতো কথা বলতে পারলেও কিন্তু বাচ্চাদের কান্নার কারণ বোঝাটা অনেক মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো বাচ্চা কানলেই যে তাকে সাথে সাথে কান্না থামাতে হবে সেটা কিন্তু আমাদের মেইন গোল না, কারণ কান্না কিন্তু মানুষের জন্য ভালো। কান্না কিন্তু বড় মানুষও কাঁদে, বাচ্চারাও কাঁদে। হ্যাঁ, এটা কিন্তু মুডকে এলিভেট করে। তো বাচ্চার কান্না থামানোর জন্য আসুন আগে জেনে নিই যে এই বয়সের বাচ্চারা সাধারণত কি কারণে কান্না করতে পারে। হ্যাঁ, যদি আমরা কারণগুলো জেনে নিতে পারি তাহলে কিন্তু বাচ্চার কান্নার সোর্সগুলো জেনে নিতে খুব সহজ হবে আমাদের জন্য। যখন দেখছেন আপনার বাচ্চা খুব সামান্য কারণে কান্না করছে, সাধারণত এইসব বিষয়ে বাচ্চা কানাকাটি করে না। হ্যাঁ, আজকে হঠাৎ করে কাঁদছে, আপনার কাছে মনে হলো এই তো মাত্রই তো খেলা করছিল, হঠাৎ করে কেন কান্না শুরু করে দিল, একটু আগে তো ভালো ছিল, এখন কেন কাঁদছে। হ্যাঁ, তখন বুঝবেন যে আপনার বাচ্চার ঘুমের পরিমাণটা কম হয়ে গেছে বা আপনার বাচ্চা ওভার টায়ার্ড। তো আপনি তো সবসময় আপনার বাচ্চাকে প্রপার একটা ঘুম এনশিওর করতে পারবেন না, কিন্তু আপনি যদি একটা রুটিন স্লিপ স্ক্যাজুয়ালের মাধ্যমে আপনি আগান তাহলে আপনি কিন্তু এই কান্নার এপিসোডটা কমায় আসতে পারেন। তো প্রথমেই আপনি বাচ্চার বয়স অনুযায়ী তার একটা অ্যাপ্রোপ্রিয়েট বেড টাইম নির্ধারণ করুন। আর দিনের বেলা 15 থেকে 18 মাস বয়সী বাচ্চাদের জন্য 2 বার ন্যাপিংয়ের ব্যবস্থা করেন এবং এর 18 মাস বয়স থেকে 3-4 বছরের বাচ্চাদের জন্য দিনে 1 বার মিনিমাম ন্যাপিংয়ের ব্যবস্থা করবেন। এবং এছাড়াও আপনি সাইন্স অফ টায়ার্ডনেস কিছু আছে, যেমন বাচ্চা যদি চোখ একটু ভেজা ভেজা থাকে, হ্যাঁ, যদি সে চোখ কচলায় বা কোনো একখানে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বা যদি হাই তোলা, যদি আপনি এরকম সাইন দেখেন তাহলে আপনি বাচ্চাকে ঘুম পাড়ায় দিন। একটা টডলার কিন্তু সাধারণত যদি ক্ষুধা লাগে তাহলে কিন্তু সে নিজেও বুঝে এবং অপরকেও সে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, কিন্তু যদি বাচ্চাটা খেলা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে তখন সে নিজেও ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তো সেও যখন কান্না করে তখন সেও ঠিক মতো বোঝাতে পারে না যে তার কেন কান্না আসছে। তো ইভেন দেখা যায় যে যদি বাচ্চা একটা ঘুমায় থাকে, একটা সুন্দর ঘুম থেকে উঠে পরপরই বাচ্চা কান্নাকাটি শুরু করে দিতে পারে, বা প্রিভিয়াস মিল যদি 4-5 ঘন্টা আগে সে তার আগের খাবার খেয়েছিল এরকম যদি হয় তাহলে ক্ষুধায় সে কান্নাকাটি করতে পারে। তো আপনি এটা অ্যাভয়েড করার জন্য তার খেলার মাঝখানে আপনি তাকে একটা হেলদি স্ন্যাক্সের ব্যবস্থা করে দিবেন। আপনি তার হাতে ধরায় দিবেন, সে নিজে অল্প অল্প করে চিবাই চিবাই গেল মেইন মিলের মাঝখানে। নর্মালি কিন্তু বাচ্চারা অনেক মানুষ, হই হুল্লোড়, খেলাধুলা, অনেক কাজিন এগুলো খুব পছন্দ করে। হ্যাঁ, কিন্তু একটা পয়েন্টে এসে বাচ্চা কিন্তু ওভার স্টিমুলেটেড হয়ে যায়। বাচ্চা কিন্তু নিজেও বুঝতে পারে না যে তার কেন ভালো লাগছে না, তখন দেখা যায় যে ঘ্যানর ঘ্যানর করতে থাকে। তো এরকম যদি সিচুয়েশন হয় যে আপনি বুঝেন যে অন্যান্য বেসিক কজগুলো ছাড়াও বাচ্চা কান্নাকাটি করছে, তো আপনি তাকে ওভার স্টিমুলেশন থেকে আপনি তাকে দূরে রাখেন। আপনি তাকে একটা ঘরের মধ্যে নিয়ে যান এবং যে ঘরে সাউন্ড আসবে না আপনি ঘরে দরজাটা আটকায় দিলেন। হ্যাঁ, পর্দাগুলো আপনি লাগাই দিলেন, কারণ রুমটাকে তো অন্ধকার করতে হবে বাচ্চাদের ওভার স্টিমুলেশন অফ করার জন্য। তো এভাবে আপনি ট্রাই করতে পারেন। বাচ্চাকে একটু শোয়াই দিলেন বা বাচ্চাকে আপনি একটা ডিপ ব্রিদিং শিখাই দিলেন, যে একটা দীর্ঘ নিঃশ্বাস দাও, নিজেকে শান্ত হওয়ার জন্য আপনি একটা সুযোগ করে দিলেন, সেটা করতে পারেন। এছাড়া যদি আপনি বাসার বাইরে থাকেন অনেক ক্রাউডি এরিয়াতে, অনেক হই হুল্লোড় এরিয়াতে, হ্যাঁ, তখন আপনি বাসায় চলে যান বাচ্চাকে নিয়ে। বাচ্চার স্ট্রেসের সমস্যা, এটা আমরা খুবই হেলাফেলা করি, কিন্তু এটা খুবই দরকার, কারণ এই স্ট্রেসের সমস্যাগুলো যদি আমরা ছোটবেলা থেকে ঠিক করতে না পারি তাহলে কিন্তু বাচ্চা সারা জীবনই অ্যাংজাইটি ডিসঅর্ডার বা স্ট্রেসফুল কন্ডিশনে নিজেকে শান্ত করে নেওয়ার ক্ষমতা তার থাকবে না সেভাবে। হ্যাঁ, তো আমরা মনে করি কি যে বাচ্চাকে তো সংসার সামলাতে হয় না, ইনকাম করতে হয় না, বাচ্চাটা আবার কিসের স্ট্রেস। কিন্তু মেন কথা হচ্ছে একটা বাচ্চা কিন্তু খুব সহজে অনেকগুলো কারণে স্ট্রেস হয়ে যেতে পারে। হ্যাঁ, তার পারিপার্শ্বিক অবস্থা, যে কোনো রকমের বিপদ বা পিতামাতার মধ্যে যদি ঝগড়া, মনোমালিন্য থাকে, ইভেন খবরের মধ্যে যদি কোনো খারাপ নিউজ থাকে যে কোনোখানে ঝড় বা কোনো কিছু ভেঙে গেল, কোনোখানে আগুন লাগলো, বা এই যে কোভিড-19, এগুলো কিন্তু বাচ্চাদের উপরে প্রভাব পড়ে। হ্যাঁ, যেগুলো কিনা পরিবারের সবার উপর প্রভাব পড়ে সেখানে কিন্তু বাচ্চাদের মধ্যে ট্রান্সমিট হয়ে আসে। ঠিক আছে, এছাড়া দেখা যায় যে আমাদের দেশে বাচ্চাদেরকে নিয়ে অনেকে কথা বলে যে বাচ্চা কালো হয়েছে না ফর্সা হয়েছে,
বাচ্চা খায় না, এসে বাচ্চাদের সামনে মাকে বলতে থাকে যে বাচ্চারা মোটা কেন, খায় না কেন, এরকম। তো ইভেন মজার বিষয় হচ্ছে যে সমবয়সী বাচ্চাদের মধ্যে কিন্তু এই ডিসক্রিমিনেশন আরও বেশি দেখা যায়। হ্যাঁ, যে দেখা যায় যে বাচ্চাটা খুব বেশি সুন্দর, তাকে সবাই সুন্দর বলতে বলতে তার মধ্যে একটা অহংকার বোধ চলে আসে, সে অন্য বাচ্চাদের সামনেও কিন্তু খুব অহংকার নিয়ে চলতে থাকে। ইভেন দেখা যায় যে 3-4টা বাচ্চা একত্রে আছে, তো কোনো বাচ্চা যদি একটু কালো হয় বা মানে দেখতে ওরকম অ্যাট্রাকটিভ না হয়, হ্যাঁ, তো আত্মীয় স্বজনরা বা বাইরের মানুষরা এসে কী করে, যে বাচ্চাটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর তার কাছে গিয়ে তাকেই বেশি প্যাম্পার করে, তাকেই বেশি আদর করে বা তাকেই বেশি চুমু দেয়, হ্যাঁ, গিফট দিতে চায়। তো এগুলো কিন্তু অন্যান্য বাচ্চাদেরকে কিন্তু খুব ভালো স্ট্রেস আউট করে দেয়। এটা কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই। তো আমাদের আসলে বাচ্চার মানসিক অবস্থা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অন্যান্য দেশে খুব বেশি এটাকে গুরুত্ব দেয়, কিন্তু আমাদের দেশে তেমন কোনো গুরুত্ব দেয় না, এবং বাচ্চারা নিজেরাও এটা এক্সপ্রেস করতে পারে না, তারা লজ্জা পায়। নিজের যে ইনসিকিউরিটিগুলো আছে, নিজের যে লো কনফিডেন্সের ব্যাপারগুলো আছে বা মানসিক অবস্থা, এগুলো কিন্তু ওরা খুব ওপেনলি বলতে পারে না। তো এটা কিন্তু আমাদের বাবা মাদের বা আমরা পরিবারে যারা আছি তাদের কিন্তু খুব ঘনিষ্ঠভাবে বন্ধু হয়ে মনের ভিতর থেকে কথাগুলো বের করে আনা খুবই জরুরি। তো আপনি কি করতে পারেন, আপনি বাচ্চাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সেশনের টাইম করেন, যে টাইমটাতে বাচ্চা একটা ডিপ ব্রিদিং থাকবে, একটা মেডিটেশন থাকবে। হ্যাঁ, মেডিটেশন যদি সে না বুঝে তাহলে যে কোনো ওপেন খেলা, কিন্তু যেটা কিন্তু হাইপার অ্যাক্টিভ খেলা না, যেমন দৌড়াদৌড়ি, লাফালাফি, এরকম না, বেশি দৌড়াদৌড়ি করার লাগবে না। হ্যাঁ, আপনি বাচ্চার সাথে বসে আপনি বাচ্চার খেলনা নিয়ে নাড়াচাড়া করতেছেন, হ্যাঁ, বা গল্প করতেছেন, এরকম টাইপের। বা বাচ্চাকে নিয়ে আপনি গাছ লাগালেন বা পশু পাখি পাললেন, কোনো কবুতর, খরগোশ, যেগুলো কিনা বাচ্চাকে তার মাইন্ডকে ডাইভার্ট করতে সাহায্য করবে এবং তার স্ট্রেস পজিশন থেকে তাকে ঠান্ডা পজিশনে আনতে সহায়তা করবে। এরকম প্রতিদিন বাচ্চাকে অবশ্যই দিনের একটা সময়ে আপনি বলবেন যে তুমি আমাকে রিপিট করো, আমি যে কথাগুলো বলছি তুমি রিপিট করো। তো সেখানে আপনি কয়েকটা পজিটিভ কথা রাখবেন, যেমন আমি সুন্দর, আমার আশেপাশে সবাই সুন্দর, আমি ভালো, আমার আশেপাশে সবাই ভালো, হ্যাঁ, আমি কনফিডেন্ট, আমি স্ট্রং, আমি একা একা খেতে পারি, আমি একা একা কাজ করতে পারি, আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি। হ্যাঁ, এরকম কথাগুলো কিন্তু আপনি প্রতিদিন ওই বাচ্চাকে রিপিট করাবেন। হ্যাঁ, দেখতে কিন্তু খুবই অকওয়ার্ড বা হাস্যকর লাগলেও এগুলো কিন্তু বাচ্চাদের ইম্প্যাক্ট শুধু ছোটবেলায় বাচ্চাকে শান্ত না, বাচ্চাকে কিন্তু সারা জীবনের জন্য এই ইম্প্যাক্টটা বাচ্চার মধ্যে পড়বে। এরপরে আসি অ্যাটেনশন নিয়ে। অ্যাটেনশন 2 প্রকার, নেগেটিভ অ্যাটেনশন, পজিটিভ অ্যাটেনশন। আপনি দেখলেন এখনই বাচ্চা খেলছে, এখনই বাচ্চা কাঁদছে, হ্যাঁ, আপনি বাচ্চাকে ধমক দিলেন যে তুমি কানাকাটি করছো কেন, এত চিল্লাপাল্লার কি আছে, বা বাচ্চা যখনই কানাকাটি শুরু করছে আপনি দৌড়ায় বাচ্চার কাছে গিয়ে আপনি তাকে অ্যাটেনশন দিচ্ছেন। হ্যাঁ, এটা হলো নেগেটিভ অ্যাটেনশন। আপনি যতবার বাচ্চা কাঁদবে ততবার আপনি বাচ্চার কাছে চলে যাবেন, তখন বাচ্চা শিখবে যে আমি কান্নার মাধ্যমেই আমার অ্যাটেনশনটা পাই। তো বাচ্চার জিদ কিন্তু এভাবেই বেড়ে যাবে যে আপনি সে প্রত্যেকবার অ্যাটেনশন পাওয়ার জন্য কান্নার প্রথা কান্নাটা সে ইউজ করবে, কিন্তু যখন দেখবে যে এই সমপরিমাণ কান্নায় আপনি পরের বার আপনি অ্যাটেনশন দিচ্ছেন না, তখন সে কান্না আরও বাড়ায় দেবে। একসময় সে জিদ করবে, জিনিসপাতি ছুঁড়ে ফেলাবে, একসময় তো আপনি অ্যাটেনশন দিবেন না। তো সেটা করা যাবে না। বাচ্চা যখনই কান্নাকাটি করবে আপনি বাচ্চার দিকে কোনো আই কন্ট্যাক্ট করবেন না, বাচ্চার দিকে তাকাবেন না, ইভেন বাচ্চার সাথে আপনি কোনো কনভারসেশনও করবেন না। আপনি এমন করবেন যে আপনি বুঝতেছেনই না, হ্যাঁ, আপনি কিছু জানেন না বা আপনি শুনতেছেন না, আপনি অন্য কাজে বিজি। বরঞ্চ বাচ্চা যখন সুন্দর করে কথা বলবে, কোনো ভালো কথা বলবে, বা আপনার কোনো কথা শুনছে, বা বাসার কোনো একটা রুলস সে ফলো করতেছে, বা সে যদি নাইসলি খেলতেছে, গোছায় খেলতেছে, বা খেলা শেষে জিনিসপত্র উঠে রাখছে, বা যে কোনো একটা ভালো কাজ সে যখনই করতেছে তখনই আপনি বাচ্চাকে অ্যাটেনশন দিবেন। তাহলে বাচ্চাকে বুঝতে দিবেন যে এই জিনিসগুলোতে আপনি কি তাকে অ্যাটেনশন দেন এবং কান্নাকাটি করে সে অ্যাটেনশন পায় না। এবং দিনে একটা নির্দিষ্ট পরিমাণ সময় 5, 10, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আপনার সময় অনুযায়ী আপনি বাচ্চাকে নিয়ে খেলতে বসবেন। বাচ্চার হাড়ি পাতিল, পুতুল, ডাইনোসর বা গাড়ি যা আছে, হ্যাঁ, এবং আপনি সেটাতে ইন্টারেস্ট শো করবেন। আপনার বাচ্চার সাথে খেলা এরকম হবে না যে বাচ্চাকে সময় দিতে হবে তাই আপনি তাকে সময় দিচ্ছেন। আপনি দেখাবেন যে আপনার আসলে হাড়ি পাতিল খেলার প্রতি অনেক ইন্টারেস্টেড, আপনি আসলে গাড়ির মডেল জানেন। হ্যাঁ, আপনি যখন দোকানে যাবেন আপনি নিজে কিনে নিয়ে এসে আপনি বলবেন যে আমি এই মডেলের আজকে পাইছি, আমি আজকে নিয়ে আসছি। বা যখন ডাইনোসর নিয়ে খেলবেন তখন আপনি সেভাবে আপনি কয়েকটা ডাইনোসরের জাতের নাম জেনে নেবেন, বা কয়েকটা পুতুল টাইপস জেনে নেবেন, বা পুতুলের ড্রেস, আপনাকে শো করতে হবে যে আপনি কিন্তু বাচ্চাকে নিয়ে এই খেলা নিয়ে আপনি এক্সাইটেড। তো এটাকে বলে হচ্ছে গিয়ে পজিটিভ অ্যাটেনশন। তো
তো নেগেটিভ অ্যাটেনশন দেওয়া যাবে না, পজিটিভ অ্যাটেনশন দিতে হবে। এরপরে আসি যে বাচ্চা কোনো কিছু চায় সেটা নিয়ে কান্না। তো দেখা যায় যে দোকানে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা যখন কোনো কিছু চাবে তখন আপনারা বললেন যে এখন আমি দিতে পারছি না, বা বাসায় বসে আছে তখন বাচ্চা বাইরে ঘুরতে যেতে চায়, পার্কে যায়, কিন্তু আপনি কোনো ব্যস্ততার জন্য নিতে পারছেন না, তো আপনি না বলে দিলেন। তো বাচ্চা কান্না শুরু করে দিল এবং একসময় ঘ্যানের জন্য আপনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাচ্চাকে হয় দোকান থেকে জিনিসটা কিনে নিলেন অথবা আপনি তাকে পার্কে নিয়ে গেলেন। হ্যাঁ, তো এইটা কিন্তু বাচ্চার উপর ব্যাড ইম্প্যাক্ট করবে, সে কিন্তু আবার শিখে যাবে। সাইকোলজি কিন্তু আসলে আমরাই তৈরি করি আমাদের বাচ্চাদেরকে, পরে দেখা যায় যে আমরাই বাচ্চাদেরকে দোষ দিই যে আমার বাচ্চাটা বেয়াদব, কথা শুনে না, আমার বাচ্চার অনেক জিদ। তো তখন আপনারা করবেন কি, যে যদি আপনাদের সম্ভব না হয় না, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বুঝতে দিতে হবে যে বাবা মা কিন্তু এক কথার মানুষ। আমার চোখের পানিতে বাবা মা কখনো মন বদলাবে না। আমার বাবা মা যদি বলে যে এই খেলনাটা কিনে দিতে পারবে না, তাহলে সে আসলেই দিবে না। আমার বাবা মা যদি বলে যে এখন বের হওয়া যাবে না, তাহলে সে কিন্তু আসলেই যাবে না। বাচ্চাকে কিন্তু এটা পুরোপুরি বুঝতে দিতে হবে। তো তখন আপনি বাচ্চাদেরকে সুন্দর করে বোঝান, হ্যাঁ আমি দিতে পারবো না, কিনে দিব না, আপনি বাড়ি যেতে পারবো না, সেগুলো এভাবে বলার দরকার নাই। আপনি দেখান যে আপনিও তার ব্যথায় ব্যথিত, আপনিও খেলা কিনে দিতে পারতেছেন না দেখে আপনিও কষ্ট পাচ্ছেন। আপনি বাচ্চাকে সুন্দর করে বোঝান যে দেখো বাবা, আমি তো আজকে এত টাকা নিয়ে আসিনি, এটা তো দাম অনেক বেশি, খেলনাটা আমারও অনেক পছন্দ হয়েছিল কিন্তু কিনতে পারছি না। আপনি একটু ওর সাথে সিম্প্যাথি দেখান, হ্যাঁ, তাহলে দেখো বাচ্চা কিন্তু একসময় বুঝে নিবে যে হ্যাঁ আসলে সমস্যার জন্য বাবা মা পারছে না। বাচ্চাকে বুঝতে দিন আপনার সমস্যাগুলো। বা পার্কে যখন যেতে পারছে না তখন আপনি বোঝান যে আমারও অনেক মন খারাপ, আজকে আমি পার্কে যেতে পারছি না, এত সমস্যার মধ্যে আমি পারছি না। তো বাচ্চা যখন বুঝবে যে না আপনি তাকে ইগনোর করতেছেন না, বাচ্চা যেরকম মন খারাপ আপনারও একই কারণে মন খারাপ, তখন কিন্তু বাচ্চা বরঞ্চ উল্টা আরও আপনাকে কনসোল করা শুরু করে দিবে। বাচ্চা কান্না আপনি কি থামাবেন, তাই না? তো এগুলো কিছু সাইকোলজি আপনাদেরকে বুঝে চলতে হবে, তাহলে কিন্তু এরকম বয়সী বাচ্চাদের কান্নাগুলো খুব ইজিলি বন্ধ করে দেওয়া সহজ। পুরোপুরি তো আর বন্ধ করে দিতে পারবে না, তো অনেকটা কমায় নিয়ে আসা সম্ভব। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি যেগুলো বলেছি সেগুলো আপনারা ট্রাই করে আমাকে জানাবেন যে আপনার বাচ্চার ক্ষেত্রে কোনটা কাজ করছে, কোনটা করছে না। হ্যাঁ, ইভেন যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আপনি আমার পেজে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেবো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে কিভাবে বাচ্চাদেরকে খুব সহজে ঘুম পাড়াতে পারেন, বিশেষ করে 1 বছরের নিচের বাচ্চাদেরকে, সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা আমার জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।